যে মেসেজটা দেখি যে মানে এটা কি করে পসিবল, তখন মনে হচ্ছিল যে আমি জাস্ট কতটা ভাবতে ভাবতে মেট্রো স্টেশনে ঢুকছি, সাথে সাথে মেসেজ করেছে, মানে প্রায় 1-1.5 মাস পর। ঠিক আছে, ওরাও, আমিও ব্রাহ্মণ, ওরাও ব্রাহ্মণ, আমি ওকে তুমি বলতাম, ও আমাকে তুই বলতো। তুমি যদি একটা মানুষের সাথে ঝগড়া করছো, তোমার খারাপ লাগলো, সে কোনো উত্তর দিচ্ছে না, তখন মনে হয় আমাকে ইগনোর করছে, আরো তো মাথাটা গরম হয় সেখান থেকে। তো ও তো আজকাল কোনো কিছুতেই ভয় পায় না। যদি বলি আচ্ছা ঠিক আছে করবে না তো, আমি বয়ফ্রেন্ড খুঁজে নেবো, বলে নাও কদিন টেকে দেখো, তারপরে আবার তোমাকে তো ফিরে এখানেই আসতে হবে। মানে আমাদের রিলেশনশিপে ইনিশিয়াল ফেজগুলো কেটেছে, যা যা স্ট্রাগলের মধ্যে দিয়ে আমি গেছি, মানে প্রচণ্ডভাবে স্ট্রাগল। মানে আজকে আমি যে জায়গাটা বিলং করি তার অনেকটা কৃতিত্ব কিন্তু ও। ও মন কেন অন্যরকম মন, তোর চোখের ভাষা মন, হয় ভালোবাসা দে বলে রে। অভিনেতা, অভিনেত্রী বা যে কোনো শিল্পীদের ব্যক্তিগত জীবনে দর্শকেরা খুব জানতে চান। তাদের ইচ্ছে হয় তারা ব্যক্তিগত জীবনে কেমন থাকেন, তাদের কাছের মানুষ কারা। আমার সঙ্গে যে দুজন মানুষ আছেন, মানে তাদের আমি অনেক বছর ধরে চেষ্টা করেছি যে তাদের প্রেম কাহিনীটা সকলের সামনে তুলে ধরার, কিন্তু তারা খুব সুন্দরভাবে তাদের এই লাভ স্টোরিটা ব্যক্তিগত রেখেছেন, লুকিয়ে রেখেছেন। অবশেষে 4 হাত এক করছেন। তাই অনেক দিন ধরে রিকোয়েস্টের পর অবশেষে পেয়ে গেছি সকলের প্রিয় গায়িকা তৃষা এবং গৌরব দাকে। আমি কীভাবে আলাপ করবো? গৌরব দা হচ্ছে ক্যামেরার পেছনে থাকা মানুষ। মানে এটা গৌরব দাকে একটু বলো তো, একটু তুমি তোমার মতো করে ইন্ট্রোডিউস করিয়ে দাও। আমার ইন্ট্রোডাকশন বলতে বেসিক্যালি আমি হচ্ছি ক্যামেরার পেছনে থাকতে বেশি ভালোবাসি, ক্যামেরার পেছনেই স্বাচ্ছন্দ্য বোধ করি। এই ক্যামেরার সামনে আসলে কেরাম যেন হিসেব নিকেশগুলো একটু গুলিয়ে যায়। তো জীবনে অনেক হিসেব নিকেশ গোলাচ্ছে, কারণ এখন নতুন একটা হিসেব নিকেশের মানে শুরু হচ্ছে, অ্যারেঞ্জমেন্টে ইয়ের জন্য চলছে। আমি মূলত বেসিক্যালি ডিরেকশনের কাজ করি, এবং এই মুহূর্তে আমি গৌরব, এবং এই মুহূর্তে আমি একটি বাংলা এন্টারটেনমেন্ট চ্যানেলের প্রোমো প্রডিউসার কাম ডিরেক্টর হিসেবে কাজ করছি। একদমই, মানে আপনাদের বহু পছন্দের অনেকগুলো সিরিয়ালের প্রোমো কিন্তু এই যে গৌরবদার হাতে তৈরি। ঠিক আছে, যারা দেখে খুব রেগেও যান, কখনো কখনো খুব মজাও পান, সব দায়ী হচ্ছে গৌরবদা। ঠিক আছে, কিন্তু এই যে দুজনকে আজকে পেয়েছি, ফার্স্টেই আমি জানতে চাইবো কেন তোমরা মানে কখনোই খুব আমি দেখেছি সামনে আনোনি, বা খুব ছবি দেওয়া, খুব একসঙ্গে সময় কাটিয়েছ অনেক সময়, কিন্তু সেগুলো খুব সোশ্যালি আর কি লোকের কাছে আনোনি। সেটাকে খুব ভেবে চিনতে আমি মানে কেন? না, একদমই ভেবে চিনতে নয়, এটা ঠিক। কারণ একসাথে সময় খুব কমই আমরা কাটাতে পেরেছি প্রথম 5-6টা বছর। কারণ ও তখন এমন একটা চ্যানেলে আর কি কাজ করতো যেখানে ওর নিজেরই ঘুমোনো খাওয়ার সময় থাকতো না, রাত দিন নয়, শুটিং নয়, এডিটিং নয়, এই। আর আমি তখন ভ্যালেন্টাইন্স ডেগুলো আমার রুমমেটস নয়তো কলেজের বন্ধুদের সাথে কাটাতাম। ফার্স্ট বার্থডে আমাদের যখন সম্পর্কের প্রথম যে বছর, আমি সে জন্মদিনে সারাদিন হাঁ করে বসে আছি, ও রাত 9:30টার সময় বললো যে তুই কি আসতে পারবি, মানে এটা একটা প্রশ্ন ছিল। তো আমি তাও ছুটে ছুটে গেছি, ঠিক আছে। তো আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে মানে রোজ একবার মনে হতো ধুর এইরকম একটা সম্পর্কে থেকে কি করব, যে টাইমই দিতে পারে না। তারপরে কোথাও গিয়ে মনে হতো যে মাথা ঠান্ডা করেছে, না ঠিক আছে টাইম দিতে পারছে না, মানে কাজের মধ্যে বিজি আছে। তো ওইটা ভাবার চেষ্টা করতাম, কিন্তু ঝামেলা তো প্রচুর হয়েছে। আর সত্যি কথা বলতে আমি না মানে হয় না এক একজনের একটা পছন্দের ব্যাপার থাকে, তো আমরা দুজনে খুব বেশি ব্যক্তিগত জীবন মানে পাবলিকালি আনতে পছন্দ করতাম না, মানে একটু শেকি ফিল করতাম আর কি, একটু শাই ফিল করতাম। তো যার জন্য আর আমার সবসময় আমি বলতাম থাক বাবা, বেশি ছবি দেওয়ার দরকার নেই, তারপর ব্রেকআপ হয়ে যাবে আবার, তখন হ্যাঁ এটা একটা বড় কারণ। আমি চাইনি যে মানে নজর, সেটা নয়, হ্যাঁ না এটা কিন্তু হয়, মানে এটা সিরিয়াসলি অনেকেই সেটা করে, ওই জন্য যে খুব একটা যখন আলটিমেটলি বিয়ে হচ্ছে তখন আর কি সামনে। আসলে প্রথম দিন থেকে আমার মনে হয় যে আমরা সম্পর্কটাকে খুব সিরিয়াসলি নিয়েছিলাম, যে আমি কোনোভাবে আমরা চাইনি যে একটা নিজেদের ভুলের জন্য সেটা ভেঙে যাক। আর মানে যেটা হয় নিজেদের মধ্যে প্রবলেমসগুলো থাকলে নিজেরাই আর কি সেগুলো থেকে বেরিয়ে আসতে পারি। তো ওটাই চেয়েছিলাম 10 বছরে। কিন্তু সত্যি কথা বলতে এটা ঠিক, মানে আমি আজকে সবার সামনে স্বীকার করছি, মানে আমরা দুজনেই ভাবিনি যে এটা সত্যি সত্যি 10টা বছর এভাবে পেরিয়ে যাব। হ্যাঁ মানে এটা আমাদের কাছে এখন বিশ্বাস হচ্ছে না। আচ্ছা মানে ফাইনালি 10 বছর কেটে গেল, এবার মানে 10 বছর পর বিয়ের পিড়িতে মানে নিজেদের একটু অবাক লাগছে এখন।
আচ্ছা 10 বছর পর তো এই যে একটা মানে পরিণতি পেতে চলেছে ভালোবাসা, কিন্তু শুরুটা যখন ছিল সেটা সারেগামাপা সেট থেকে, তাই তো? একজন ক্যামেরার সামনে এবং একজন ক্যামেরার পেছনে। তো ফার্স্ট কাকে ভালো লেগেছিল একটু শুনি, কে অ্যাপ্রোচ করেছিলে? এইটা না বলা একটু ডিফিকাল্ট, কেন আমি বলি। প্রথম কথা হচ্ছে যে ইনিশিয়ালি যখন সারেগামাপা চলছে, আমি তখন ডিরেক্টরিয়াল টিমে কাজ করছি। আমি খুব একটা বেসিক্যালি আমার তখন এতটাই কাজের প্রেশার থাকতো, আমি কে পার্টিসিপেন্ট আসছে কি না হচ্ছে কি কে গান গাইছেন কিছুই ভাবতাম না। কিন্তু হঠাৎ করে একটা এপিসোডে একদিন ও একটা গান গায়, এবং গানটা শোনার পর আমি না কাজ করছিলাম, কাজটা করতে করতে হঠাৎ করে গানটা আমার কানে আসে, এবং সামহাও মানে একটা হয় না, কোথাও জানি না এটাকে মানে কিভাবে এক্সপ্লেন করবো, বাট একটা কানেকশনের মতো আই ফেল্ট সামথিং। আমি বললাম যে বাহ, গানটা তো খুব সুন্দর, কে গাইছে? সেখান থেকে ফার্স্ট আমি জানতে পারলাম, সেটা অনেকদিন পর, মানে তখন অনেকগুলো এপিসোড হয়ে গেছে। আচ্ছা, তারপরে মধ্যিখানে সারেগামা থেকে সারেগামা চলাকালীন ডিউ টু সাম রিজন আমরা আর কি আমাদের মধ্যে একটু যোগাযোগ একটু গন্ডগোল হয়েছিল। তারপর আস্তে 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 একটা দিন আমার খুব মনে আছে, ও বেসিক্যালি প্রথমে একবার এলিমিনেট হয়েছিল, তারপরে ওয়াইল্ড কার্ডে ব্যাক করে। তো ওয়াইল্ড কার্ড ওর যে এপিসোড ছিল সেখানে একটা গান গেয়েছিল, সে গানটা গাওয়ার পর গানটা মোটামুটি হয়েছিল। তো আমার জানি না সেদিন কি হয়েছিল, কোত্থেকে আমার মধ্যে হঠাৎ করে আর কি ভীষণভাবে বলে না ওই মানে অধিকার বোধ, পজিটিভনেস বা কেয়ার সবকিছু জন্মে ওঠে। আমি সেদিন রাত্রিবেলা আমার মনে আছে প্যাক আপ হয়েছিল অ্যারাউন্ড 1টা, তখন আমাদের তত টাইম শিডিউল ছিল না, আমাদের 1টা 2টো অব্দি শুটিং চলতো। হ্যাঁ, 1টার সময় প্যাক আপ হয়েছে, আমি জাস্ট প্যাক আপটা ডিরেক্টর বলেছে, আমি আমার চেয়ার থেকে বেরিয়ে স্ট্রেট গেছি, গিয়ে ওদের যে গ্রিন রুম ওখানেও তখনও মেকআপ খোলেন, মানে মেকআপ টেকআপ কিছুই তোলা হয়নি, জাস্ট হয়তো গিয়ে হয়তো ব্যাগটা রেখেছে বা কিছু। আমি গ্রিন রুমের দরজাটা দড়াম করে লাথি মেরে খুলে বললাম যে এটা কি গান গাইছিস তুই এখানে গান গাইতে এসছিস নাকি? মানে রীতিমতো চিৎকার করে যাতা ভাবে, হ্যাঁ এমনি, মানে এই যে কেন খারাপ গাইবে, মানে কেন সেদিন ওর মনের মতো গাইবে। আমি তো কিছুই জানি না, আমি বললাম যে হঠাৎ করে সেরকম ভাবে আমাকে কেন বলছে, মানে হ্যাঁ আমি নিজেও আমার এমনি মনে বুঝতে পারোনি যে গৌরবদা পছন্দ করছে? না আমি না বুঝতে পারিনি, মানে যার সাথে মানে পছন্দ করে কিনা সে তো জানিই না, সেটা বোঝার আগে এরকম খারাপ ব্যবহার করলো আমার সাথে। আমি ভেবেছি বাবা শোটার প্রতি কত ডেডিকেশন, ঠিক আছে আমাকে এরকম বললো, আমার আবার রাগও হলো। আর আমি তখন একা ছিলাম না, আমার সাথে আরো পার্টিসিপেন্টসরা ছিল, ওরা হঠাৎ করে কি হলো ব্যাপারটা তোমাকে এরকম গৌরব দেশে বললো। আমি তার মানে ওরা সবাই ধরে নিয়েছে ডিরেক্টোরিয়াল টিম থেকে এরকম কমপ্লেন করেছে, মানে পরের এপিসোডে আমি এলিমিনেট। আর তখন না 10 বছর আগে ব্যাপারটা এতটা না মানে ইজি ছিল না, মানে এখন আমি বুঝি এখন যেমন কোনো ব্যাপারই না, তখন কিন্তু এটা ছিল না। মানে আমাদের সিজনে আমার মনে আছে ছেলেদের সাথে মেয়েদের কথা বলা বারণ, ছেলেদের বিল্ডিং এর সামনে দিয়ে হেঁটে যাওয়া বারণ, মানে এই ব্যাপারগুলো ছিল, মানে লাইক বারণ রেস্ট্রিকশনস ছিল, হ্যাঁ মানে একটা স্কুলিং এর মতো ব্যাপার, আমরা খুব এনজয় করেছি সেই ব্যাপারগুলো এখন। আর অদ্ভুত ব্যাপার, সেই ব্যাচের বন্ধুরা এখনো আছে, মানে তারা এখন দে আর লাইক মাই ফ্যামিলি হয়ে গেছে এখন, তার মধ্যে বেশ কয়েকজন। তো আমি তো ভাবলাম যে এরকম ভাবে খারাপ ব্যবহার করলো, ঠিক আছে চলো এর তোমাকে তো মানে সুদে আসলে আমাকে বুঝতেই হবে, কি করি আমি ঠিক আছে আর একে বেশি পাত্তা দেওয়া যাবে না। তখন ভাবলাম মুখের উপর কিছু বলতেও পারছি না, শোটা চলছে, যদি আবার এলিমিনেট করে দেয়, কিছু বলিনি। তারপরে হঠাৎ করে আমি আবার মাঝখানে আমাদের নিজেদের মধ্যে একটুখানি গন্ডগোল হলো। এবার মানে এক্স্যাক্টলি এখানে কি তখন যে কথাবার্তাটা চলতো তখন কি মানে ভালো লাগা? না খুব নরমাল কথাবার্তা, মানে গান নিয়ে কথা, পারফরমেন্স নিয়ে কথা, ও মানে ওকে মানে একটা যেটা হতো আমি হঠাৎ করে ওকে একটু ইন্সপায়ার মানে হয় না, একটু মোটিভেট করতে শুরু করতাম। সেটা একটু বুঝতে পারোনি যে এতজন আছে, এই মানুষটার ডেডিকেশনটা শো এর ওপর না আমার ওপর, এটা বুঝতে পারোনি? এটা সত্যি বলো তো গৌরবদা, এখন স্বীকার করবে না? না বুঝতে পারিনি সেটা না, মানে শিওর হতে পারতাম না যে এটা কি তাই। আচ্ছা শিওর হতে গেলে কি করতে হবে, তাহলে একটু ডিস্টেন্স মেনটেন করতে হবে, দেখি তো বুঝতে পারি কিনা, বুঝতে পারি কিনা। তো আর আমি বরাবরই মানে ও বলতো, মানে ওর মনে হতো আমি নিজে থেকে কেন গিয়ে বলবো, আমার মনে হতো আমি নিজে থেকে কেন গিয়ে বলবো, কোথাও গিয়ে নিজেদের আপনার আত্মসম্মানে যেন নষ্ট না হয়, এই ব্যাপারটা চলতো। তারপর মাঝখানে আমাদের দুজনের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়, আর ডিস্টেন্সটা তৈরি হচ্ছিল আরও 5 জনের জন্যে, মানে ওই টাইমে। তো সেই জায়গা থেকেও বলতে পারো আমরা একটা শিক্ষা নিয়েছিলাম যে এই নিজেদের প্রবলেমসগুলো বাইরে বের করলেই না, মানে এটা একটা টিপসও আর কি ধরে নিতে পারো সবাই। আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে 10 বছরের লং ডিস্টেন্স রিলেশনশিপের, লং ইন দ্য সেন্স এই লং টাইমিংয়ের কি রাজ হতে পারে। তো এইটা একটা টিপসও বলতে পারো, এটা আমাদের মানে এটা জাস্ট ক্লিক করে গেছে ব্যাপারটা। মানে আমরা দেখেছিলাম যে একটা অন্য বাইরের লোকজনের কারণে নিজেদের মধ্যে জাস্ট ব্রেকআপের মতো সিচুয়েশন, মানে সম্পর্কটা হওয়ার জায়গায় ছিল না। সেই জায়গা থেকেই আমরা আর খুব পাবলিকলি ব্যাপারটাকে আনতাম না।
অ্যান্ড তারপর আমি চলে আসলাম শোটা ছেড়ে, মন খারাপ সবই, কিন্তু আচ্ছা, তারপরে তাদের এখন নেমন্তন্ন করেছো যারা ওই সময় ঝামেলা হ্যাঁ হ্যাঁ আমরা কাউকে বাদ দিতে চাই না। যারা আমাদের সুসময় ছিল আমরা তাদেরকেও নেমন্তন্ন করতে চাই, যারা আমাদের সুসময় ছিল না আমি তাদেরকে আরো বেশি নেমন্তন্ন করতে চাই, যে তাদের জন্য তারাও যে কতটা রেসপন্সিবল এই exactly. সুসময়টা আসার জন্য মানে সেটাও তারা তাদেরকে না চাইলেও দেখাতে চাই। তারা মানে রেসপন্সিবল। অ্যান্ড ইন্ডিয়া দ্বারা আমার লাইফটা কোথাও সাকসেসফুল, মানে আমি খুব লাকি যে সেই শোটা ছিল, তারা ছিল, মানে অ্যাসোসিয়েটেড যারা যারা ছিল, আমি সবার কাছেই খুব মানে কৃতজ্ঞ যে আমি একজন এরকম মানে আমার পছন্দসই পারফেক্ট লাইফ পার্টনার পাচ্ছি আর কি। তো যার জন্য তুমি একটু কলারটা তোলো। আজকে কলারটা পড়ি শপিং এ যাওয়া আছে, আজকে আমাকে অনেক ভালো ভালো কথা বলতে হবে। আজকে আমি কলারটা পড়লাম না, তুই ভাব কি এমনি তুলে নিচ্ছে ভেতরে। এমনি ইমাজিনারি কলার। উফ বাবা। তো তারপরে শোটা থেকে ছেড়ে একটা অদ্ভুত কারণ মানে একদিন ঘটেছে, আমি তো শোটা থেকে বেরিয়ে গেছি, যাই হোক এবার একদিন কলেজ যাচ্ছি, মন খুব খারাপ। এবার আমার মনে আছে মেট্রোতে উঠছি, আর ওর কথা আমার খুব মনে পড়ছে যে এরকমই বোধহয় হয় কলকাতার লোকজন, আমি তখন সদ্য কলকাতাতে এসেছি, ঠিক আছে দুদিন কথা বলে ভুলে যায়, যাই হোক কি করা যাবে, ঠিক আছে চলো ভালো করে পড়াশোনা করি, গান করি, নিজেকেই নিজের মনে এসব ভাবছি। হঠাৎ করে তখন না হোয়াটসঅ্যাপ সেরকম ছিল না, মেসেজে কথা হ্যাঁ কথা হতো প্রচুর। হঠাৎ করে দেখি একটা মেসেজ যে কিরে কেমন আছিস, গান কেমন চলছে, মানে মানে it was like তখন না শুনি মনে আমি তো ভাবছি মেসেজটা দেখি যে মানে এটা কি করে পসিবল। তখন মনে হয়েছিল যে আমি জাস্ট কতটা ভাবতে ভাবতে মেট্রো স্টেশনে ঢুকছি, সাথে সাথে মেসেজ করেছে, মানে প্রায় 1-1.5 মাস পর। তখন ভাবলাম না ঠিক আছে এর সাথে তাহলে একদিন দেখা করা যেতেই পারে। ব্যাপারটা 1-1.5 মাস কেটে গেছে, যখন ভোলেনি তার মানে something is there। তুমিও যোগাযোগ করনি, কিন্তু গৌরব দাই ঠিক করেছিল মেসেজটা, তাই তো? ওই যে ওই দিনের অপমানটা ভুলিনি তো। না, ব্যাপারটা হলো ওই 1-1.5 মাসটা আমি অ্যাকচুয়ালি ভাবলাম যে আরে বাবা কি হলো কেসটা, কোনো খবর নেই কিছু নেই, বলে না যে ওই দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না, তো ওই যখন ছিল না দ্যাট টাইমে রিয়েলাইজ যে না সামথিং ইজ মিসিং, কিছু একটা মিস হচ্ছে, মানে সব কিছু তো আছে, কই তাহলে আমার কেন মনে হচ্ছে কিছু একটা নেই, কিছু একটা নেই, কিছু একটা নেই, এই করতে করতে তারপর ওর কথা মাঝে মাঝে খুব মনে পড়তো। তো তারপর একদিন ভাবলাম দেখি একটু খুঁচিয়ে কি করছে, যদি কিছু ভাবে আর কি বলে না রেসপন্স, ওই যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো, তাই একটু ছাই উড়িয়ে দেখি যদি অমূল্য রতন পাওয়া যায়। তারপরে তো মেসেজ করলাম এবং তারপরে রিপ্লাই পেলাম, তাও সে প্রায় 1/2 ঘন্টা পর, মানে 1/2 ঘন্টা ধরে ভাবছিল, ওই যে ভাবছিল সেটা জিজ্ঞেস করতো, আমিও জানতে চাই একটু কি ভাবছিল। ঘুরেছিল আগে বলো না ঘুরেছিলাম না, তারপর ভাবলাম যে না এক্ষুনি মেসেজে রিপ্লাই দিয়ে দেওয়া যাবে না, ঠিক আছে স্ট্র্যাটেজি একটুখানি দটের দামটা বাড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ কিন্তু বুঝতে দেওয়া যাবে না একদমই যে এই মেসেজটার জন্যই ওয়েট করছিলাম। তারপরে আমি নর্মালি রিপ্লাই করলাম, তারপরে বললো যে তারপরে আস্তে আস্তে 1-2 দিন একটু একটু করে হাই হলো, এরকম কথা হতো। এবার তখন আমি একা থাকতাম। এবার একদিন আমি ওকে বলেছিলাম, যেই দিনকে আমার মানে আই ওয়াজ লাইক শিওর হয়ে গেছি যে না এই মানুষটা মুখে হয়তো সব কিছু বলে না, কিন্তু বলে না যে কাজটা ঠিকঠাক করা দরকার, মানে কথা কম কাজ বেশি, এই ব্যাপারটাতে আমি অলওয়েজ বিশ্বাস করি। তো আমি ওকে নর্মালি একদিন বললাম যে জানো তো আর বলো না, আমি এটিএমে গেছিলাম, জাস্ট আমি কিছু শপিং করেছিলাম মানে কসমেটিক্স অ্যান্ড অল, তো আমি না সব ফেলে চলে এসেছি। তখন বন্ধুর মতো একটা বন্ধুত্ব ভালো ছিল ইনিশিয়াল স্টেজে। তো বলছে তাই ও এ বাবা কী কী হারিয়ে গেছে, তখন আমি ওকে লিস্ট করে দিয়েছিলাম এই জিনিসগুলো হারিয়ে গেছে, আর মানে ভাবলাম যে মানে যা হয় আর কি একটুখানি শেয়ার করেছিলাম। তারপর ও আমাকে বলছে যে আচ্ছা তোর বাড়ির কাছে তো একটা সিসিডি আছে, তো আসবি কি? তো এই সিসিডিটা নিয়ে আমি একটু তোমাকে বলতে চাই। এটা হচ্ছে গলফ গ্রিন। তখন তুই আর তুমি ছিল, মানে আমি ওকে তুমি বলতাম, ও আমাকে তুই বলতো। আরে আমাকে প্রণাম করতো মাঝে মাঝে। আরে ওই সব তো তখন একটু দেখাতেই শুভ হবে না। বিজয় বলে দিন থেকে ঢিপ করে প্রণাম করছে, সারেগামায় থাকা। তাহলে কি গৌরব দা বলতে তুমি? হ্যাঁ গৌরব দা বলতো। তখন তো গৌরব, এখনো মাঝে মাঝে বলি গৌরব দা, ওর মানে যখন গৌরব বলে ডাকলে শোনে না, তখন লাস্টে গৌরব দা, হ্যাঁ কি হলো আবার, এরকম একটা রিয়াকশন দিয়ে দেয়। তো তারপরে ওমা এবার হঠাৎ করে আমরা সিসিডিতে মিট করি, এবং তারপরে দেখছি আমার কাছে এনে এটা তোর খুঁজে পেয়েছি। আমি যে কোথা থেকে পেলে? ওমা তারপরে দেখি যা যা ওকে গল্প করে আমি বলেছিলাম সব লিস্ট করে কিনে নিয়ে এসছে। তখন আমি তো ভাবলাম যে যাক তাহলে এতটাও খারাপ না ব্যাপারটা, না ঠিক আছে তাহলে ঠিকঠাকই দিকে যাচ্ছে এগোচ্ছে। তখনই ফট করে জেনে নিলাম আচ্ছা ঠিক আছে শোনো তোমার নাম কি, বাড়ি কোথায়, বাড়িতে কে কে আছে। আর আমার বাড়ির কিছু ক্রাইটেরিয়া ছিল যে মানে কিছু বাড়ি থাকে না যে আমার বাড়ি একটু কাস্ট প্রবলেম আছে, যেহেতু একটু পুরনো মেন্টালিটি। তো তারপরে দেখলাম যে না ঠিক আছে ওরাও, আমিও ব্রাহ্মণ ওরাও ব্রাহ্মণ। আর আজকের দিনে দাঁড়িয়ে এটা আমার ম্যাটার করতো না, তখন ম্যাটার করতো আর কি,
বাড়িতে না বাড়ি নমাতে কিছু করা যাবে না। 10 বছর আগে তখন ভাবনা চিন্তাটা অন্যরকম। হ্যাঁ একদমই তাই। তারপরে তোমার বাড়িতে কি আছে গো, তখন বলছে এই তো বাবা মা, আমি আর কেউ তো নেই, মানে ফার্স্টে বিয়ের কথা ভেবে নিয়েছে। হ্যাঁ ও বুঝতে সবসময় এন্ড ওরিয়েন্টেড গোল ওরিয়েন্টেড ইন্ডিভিজুয়াল, ও সবসময় আমি সবসময় তাই, মানে আমি মানে যাদের সাথে যারা আমার খুব ভালো বন্ধু তারা 1-2 দিনের নয়, তারা কিন্তু লং টার্ম এটা থাকে। তো যার সাথে হয় না ওই ব্যাপার। তখন দেখলাম আচ্ছা ঠিক আছে, তখন বাড়িতে এসে বললাম, তখন বাড়িতে আমি ওকে বললাম যে মাকে বললাম এরকম এরকম ব্যাপার। তখন মা বাড়ি থেকে বললো ঠিক আছে তাহলে একদিন যাবো। তো ইন দ্য মিন টাইম বাড়ি থেকে ওকে দেখে তো বাড়িতে সবার খুব পছন্দ, ওর বাড়িতেও ওর খুব পছন্দ। তো ব্যাপারটা একটা মিউচুয়ালি আস্তে আস্তে না ওই ডে 1 থেকেই ছিল যে যদি কিছু হয় তাহলে বিয়েটা করবো। কিন্তু 10 বছরে যে 10 কোটি বার ঝামেলা হয়ে গেছে। ঝগড়াটা কে বেশি করে? আমি তো গৌরবদাকে, আমার সঙ্গে গৌরবদা অনেক দিনের মানে সিনিয়র কলেজের, তো সেক্ষেত্রে গৌরবদাকে তো আমি সবসময় খুব চুপচাপ শান্ত দেখেছি, কিন্তু যে ঘর করে সে বোঝে। বাবা একটু বলো তো ঝগড়া করে কে বেশি ঝগড়া করে, দুজনকে একটু জিজ্ঞেস করি। ও বলুক সেটা বাকি। ঝগড়া বেসিক্যালি কখন হয়, যখন দুটো মানুষ একই পারদে মানে তর্ক বিতর্ক বা হোয়াটএভার কিছু করতে পারে। এখানে তো সেটা হয় না, মানে এখানে কি হয়, এখানে এক পক্ষ লাউড স্পিকারের মতো লাউড স্পিকারে আমি আমি একটু পলিটিক্যালি কারেক্ট থাকি, এক পক্ষ বলে আর এক পক্ষ চুপচাপ শোনে, কারণ জানে যে মানে দুজন মিলে বলতে গেলে আলটিমেট তো কোনো সলিউশন হবে না, কাউকে শুনতে হবে। তবে হ্যাঁ শুনতে হবে বেশি, কিন্তু ঝগড়া শোনাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ ঝগড়াটা ইম্পর্টেন্ট নয়, ঝগড়াটা হচ্ছে বেসিক্যালি ঝগড়া থেকে তুমি কি শিখলে আর কি শুনলে সেটা তোমার খুব ইম্পর্টেন্ট। এটা টিপ দিই, এটা আমি টিপ বলবো না, এটা আমি নিজের অবজারভেশন বলছি যে এই যে এতক্ষণ লাউড স্পিকারে এত কিছু বলা হলো, যদি কেউ সেইগুলোকে নিয়ে ভাবে যে আমাকে এরম বললো, আমাকে এরম বললো, ও আমিও দেখে নেবো, কোনো লাভ নেই। ওইখান থেকে সারমর্মটা ডিডিউস করতে হবে যে আচ্ছা এইখানে এইটা আমার গন্ডগোলটা হয়েছে, তারপর সেটা নিয়ে ওয়ার্কআউট করলেই ফাইন। আর ঝগড়ার সময় এত মাথা কাজ করে, আর সব থেকে রাগ ধরে আরো, তুমি যদি একটা মানুষের সাথে ঝগড়া করছো, তোমার খারাপ লাগলো, সে কোনো উত্তর দিচ্ছে না, তখন মনে হয় আমাকে ইগনোর করছে, আরো তো মাথাটা গরম হয় সেখান থেকে। মানে আমি নিজেই কথা বলছি। হ্যাঁ লাস্টে বলছি আমি কার সাথে কথা বলছি, নিজের সাথে কথা বলছি। ও বলে আরে একজন ঝগড়া করলে একজনকে তো শুনতে হবে, তাহলে আরেকজনকে ডাকো, তো আর একজন, কারণ আমি তো তোমাকে কথা বলে বলছি, তুমি আইদার রিয়াকশন দাও আর নয়তো ঝগড়া করো নয়তো শোনো, যে কোনো একটা কাজ করো। আর আমি ঝগড়া করেই যাচ্ছি, কিভাবে শুনতে পেলে করলে এটা? না এটা ফোনে সামনে থাকলে কি হয়, সামনে থাকলে চুপ, কোনো কথা মানে তুমি কখনো কোনো উত্তর দাও না, মানে একটা উত্তর, একটা কথা বলছে তার মানে এগেইনস্টে কোনো উত্তর দেওয়া উচিত না, বলবো না, এখন ইদানিং একটু দিচ্ছি, প্রথম দিতাম না, ঠিক আছে বিয়ের দিন এগিয়ে এসছে তো এখন কিছু করার নেই, এখন একটু বলি মাঝে মাঝে, আসলে এখন একটু মানে প্রথম যেটা হতো, আমি অ্যাকচুয়ালি ভাবার চেষ্টা করতাম বা বোঝার চেষ্টা করতাম যে অ্যাকচুয়ালি কি হয়, ঝগড়াটা হতে এমন জায়গায় পৌঁছে যায়, আমি তো বলছি ঝগড়াটা কেন যেন শুরু হয়েছিল, মানে সেটা তো ওখানে থাকে না। প্রচুর অ্যাডভান্টেজ নেয় আমার ব্যাপার কি, আমি রেগে যাই, হুট করে বলে দিই, তারপর আমার মাথা আমি ভুলে যাই কি বলেছি, এটা আমার প্রবলেম। এগুলো কি তখন মনে রেখে দেয় তারপর? না মনে তো রাখে না, ধরো আমি রাতে একটা বিষয় নিয়ে ঝগড়া করলাম, তুমি এটা করলে কেন, এলে না কেন, বা এটা বললে না কেন, ও কি করে এবার পরদিন ঘুম থেকে তো ভুলে যাই, আর ও সেটা মনেও করায় না, করালে তো তার রেশটা থেকে যাবে। সকালটা নরমাল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে শোনো তাহলে আজকে এটা কত বলে, হ্যাঁ আমি করে দিচ্ছি, কোনো ব্যাপার না, হয়তো আমার 2 দিন পর মনে পড়লো আরে ওই ঝগড়াটা আর মেটাইনি ঝগড়াটা, তখন কি আবার শুরু করে যে না এবার মেটানো উচিত না, থেমে যাই, তখন তো আমার মাথা ঠান্ডা হয়ে যায়, ওই জোশটা থাকে না ঝগড়া করার, ও এইভাবে অ্যাডভান্টেজ নেয় ঝগড়ার। ওরা হেভি লাকি ভাই, তুমি জানো না কি পরিমাণে ড্র্যাগ করা যেতে পারে ঝগড়া, এই ক্ষেত্রে কিন্তু লাকি। এটা জীবনে অনেক ভালো ভালো জিনিস আছে, তো ঝগড়া ড্র্যাগ করে কি আর, না ঝগড়া থাকলে তো কিছু ঝগড়া বাড়ে, এটা কিন্তু সিরিয়াস, আমি তাই না? ঝগড়া না থাকে আমরা একটা বই একটা লাইফ আছে, ঠিক আছে, ও তো আজকাল কোনো কিছুতেই ভয় পায় না, যদি বলি আচ্ছা ঠিক আছে করবে না তো আমি বয়ফ্রেন্ড খুঁজে নেবো, বলে নাও কদিন টেকে দেখো, তারপর আবার তোমাকে তো ফিরে এখানেই আসতে হবে, মানে এইরকম লেভেলে আমাকে ডায়লগ দেয়, কোনো কিছুতে কোনো চাপ নেই। আচ্ছা কে বেশি পজিটিভ দুজনের মধ্যে? কেউই না, কেউ না। ওই আমাদের রিলেশনশিপে 10 বছরে দুটো জিনিস নেই, আর মানে জাস্ট প্রেইং যেন না থাকে, সেটা হচ্ছে ইগো আর পজিটিভনেস, মানে এই দুটো থাকলে যে কোনো সম্পর্ক টেকানো খুব ডিফিকাল্ট। বিশ্বাসটা আছে একে অপরের প্রতি, যেটা সবচেয়ে বেশি দরকার। হ্যাঁ মানে দেখো মানুষ তো মানুষের সাথে কথা বলবেই, তাই না? এবার এটা তো
তো এবার ওরও কিছু বন্ধুরা বান্ধবীরা থাকতেই পারে সো কল্ড, এবার আমাদেরও কাজের থ্রুতে বন্ধুরা থাকে, এবার সেখানে নিজেদের মতো ওই আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে আমার মনে হয় না, মানে আমাদের তো আর 10 বছরের কোনো সমস্যা এখন অবধি হয়নি সে ব্যাপারে। আচ্ছা, কতদিন লাস্ট মানে কথা বন্ধ কখনো থেকেছে? সেটা কতদিন ছিল, ডিউরেশনটা একটু শুনি। একটা সময় আমি বলছি প্রায় 1 মাস, আচ্ছা, 1 মাস একদম কোনো কথা মানে বলবো পুরো কেউ এবং লাস্ট কয়েক মাস আগে মানে ঝগড়াটা এই লেভেলের পৌঁছে গিয়েছিল মানে জুলাই মাসে, তো মনে হচ্ছিল যে জাস্ট আমাদের এই জুলাই মাসে, এই জুলাই হ্যাঁ বিয়েটাই হবে না আমাদের, জাস্ট কনফার্মলি ব্রেকআপ। এবং আমি তো বোধহয় মানে এত ফ্রাস্ট্রেটেড হয়ে বেঙ্গলি ম্যাট্রিমনিতে অ্যাকাউন্টও খুলে ফেললাম, সেটাও জানেও কারণ আমার মেল আইডি পাসওয়ার্ড তারপরে সবই অ্যাকাউন্টটা জানে। আমাকেই ফোন করে বলছে এটা ডিলিট করে দিও না গো। আরে আমাকে না সবাই ফোন করছে, বা আবার কি পাত্রর মা ফোন করছে, আমি কি বলি বলো তো, বয়স্ক মহিলা। না শোনো, আমার অ্যাকাউন্টে বলছি একটা হেল্প করে দিতে পারবে? হ্যাঁ কি করবো বলো। আমি বলছি আমি ওই একটা বেঙ্গলি ম্যাট্রিমনিতে অ্যাকাউন্ট খুলেছি, ওটাকে একটু ডিলিট করে দাও। কেন, তুমি লন্ডন যাও না, ঘুরে আসো না, মনটা ভালো লাগবে। আর লন্ডনে একটা তখন মনে কি মাথা গরম হচ্ছে, কিন্তু আরে বলতেও এনারে পারছি না। সম্বন্ধ এসেছিল, আমি যাও তোমার যদি মনে হয় ঘুরে এসো লন্ডনে গিয়ে দেখে এসো কিরম ব্যাপারটা, তারপর তো তুমি যদি ভালো না লাগে আমি তো আছি, আমি তো বলছি। মানে ও আমাকে টাইম দেয়, ও জানে যে এ গিয়ে 2 দিনের বেশি এ টিকবে না, ওই ঘুরে ফিরে আবার এখানেই ফিরে আসবে। তো তারপরে ওকেই বললাম, তো তারপরে সেই ঝগড়াটা মিটতে মিটতে ফাইনালি মানে ডিসাইড করলাম যে না অনেক হয়েছে, এবার মনে হচ্ছে যে মানে নিজের ভেতর থেকে একটা ফিল হচ্ছে যে না এবার বিয়েটা করে না দরকার, মানে এবার একটু এরকম ব্রেক চাই, বিয়ে করে দেখি না। কিন্তু এবার এটা ফার্স্ট যখন মিটেছিল, কে ফার্স্ট কথাটা বলেছিল? ফার্স্ট কথাটা মানে বেসিক্যালি যেটা হয়েছিল যে ঝগড়াটা অনেকদিন ধরে চলছে, এবার আমি একদিন ফোন করে বললাম যে আমাদের মনে হয় একটু কথা বলাটা দরকার, ঠিক আছে কথা বলাটা দরকার, এবং তাই ঠিকই তো বলছি, আমি শুধু কথা ভুল বলা ভাল বলছে, সব ভুলে যায়। কে বলে আসলে? আমি তো বললাম যে তারপর আমরা মিট করলাম, এখানে কথা বলা দরকার। শোনো, আমি করছি, ধরো ঝগড়া কি করে মেটানো হবে আমার প্ল্যান করে দিতে হবে, কোথায় কি মেটাতে হবে আমাকে প্ল্যান করে দিতে হবে, প্ল্যানিংটাও বেটার ও করে। ও কি বলবে সেখানেও আমাকে বলে দিতে হবে, মানে ওর না জীবনটা রিয়েল আর রিল দুটোই না ক্যামেরার সিনেমা সিরিয়াল ভিত্তিক হয়ে গেছে, তার বাইরে কিছু নেই, ওর বাইরে আর কিছু ভাবতেও পারে না, সব স্ক্রিপ্টেড। না তাহলে বলে দাও কোথায় গিয়ে কি বলবো, কিন্তু আরে স্ক্রিপ্টটা লিখেছে কি, আর তো কয়েকদিন বাকি। বিয়ের জন্য স্ক্রিপ্টটা লিখছে, এখনো প্রসেস চলছে। আরে 10 বছর টাইম লাগলো তো, প্রি প্রোডাকশনই তো 10 বছর গেল, এবার তো শুটিং ফাইনালি, মানে প্রোডাকশন ফাইনালি হবে। এডিট কবে করবে? ঝগড়া মেটানোর কিভাবে একটা টপিক থাকে যে এই কথাগুলো বললে ঝগড়াটা মিটতে পারে, সেগুলো আমাকে প্ল্যান করে দিতে হয়, না স্ক্রিপ্ট ছাড়া। আরে প্ল্যানিংটা ভালো করে তো একটা মানুষের ভালো গুণ, সেটাকে ইউটিলাইজ করব না। এটা আবার প্ল্যানিং করবে, তারপর কি অদ্ভুত। এবার কি হয়, আমারও বেশ এন্ড অফ দ্য ডে মনে হয় ঠিক আছে ছেলেটা সব আমার কথা শুনে চলছে, আর ও দেখছে ভাই আমাকে চাপ নিতে হচ্ছে না, চলো ভাই, আমার পার্সোনাল লাইফেও স্ক্রিপ্ট লিখে দিচ্ছে, আমার প্রফেশনাল লাইফেও তো বাকিটা মিটে গেল, এইভাবে না ওই দিনের পর দিন কেটে গেছে ব্যাপারটা, এখন এরকম হয়ে গেছে। এখন একটু পুরো ব্যাপারটাই ঠিক আছে, এরকম ভাবেই চলছে, দুজনেই সর্টেড চলে। হ্যাঁ, মানে কাইন্ড অফ মানে সর্টেড, মানে হ্যাঁ তার মধ্যে আজকে সকালেও একটা প্রস্ত ঝামেলা হয়ে গেছে আর কি। আচ্ছা, তারপরে এরকম সুন্দর মিষ্টি মুখে একটা ইন্টারভিউ হচ্ছে। না আমাদের ব্যাপারটা এরকমই, মানে ওর চরিত্রটা হচ্ছে বেসিক্যালি আমরা বহুদিন আগে, মানে আমরা খুব বেড়াতে ভালোবাসি, তুই তো জানিসই, তো এবার সেক্ষেত্রে আমরা পাহাড়টা খুব পছন্দ করি, এবং আমরা মাঝে মাঝে সময় পেলে, ব্রেক পেলে, ওর কাজের ব্রেক থাকলে কখন আমরা ও যেমন মাঝে মাঝে সোলো ট্রাভেল করে, আমিও মাঝে মাঝে আমার কাজের সূত্রে যাই, তো আমি 1-2 দিন একটু এদিক ওদিক ঘুরি। তো আমার মনে পড়ে বহুদিন আগে সিকিমে আমি তখন সিকিমে ট্রাভেল করছি, আমার গাড়ির ড্রাইভার, মানে সে ড্রাইভার কাম ফ্রেন্ড বলতে পারিস, সে একদিন গাড়ি চালাতে হঠাৎ বলছে স্যার जी एक बात बोले। आलम जी हाँ बोलो। बोले ये जो लड़कियों का जो दिल है ना, ये पूरा सिक्किम के वेदर की तरह होता है। आलम जी क्यों? बोलছে যে अभी देखिए अभी धूप था, अभी अचानक कहाँ से बारिश आ गया, अभी খুব মজা লেগেছে, সব আমার সেই ইন্টারভিউতে ডায়লগটা ডায়লগটা হেভি পছন্দ হয়েছে, হেভি পছন্দ, খুব মজা লেগেছে ডায়লগটা, হেভি পছন্দ। কিন্তু এটার সঙ্গে মনে রেখো, সিকিমের ওয়েদারটা কিন্তু সকলে খুব পছন্দ করে, ঠিক হ্যাঁ আছে? অবভিয়াসলি সিকিমের ওয়েদার, মানে সিকিম, আমি তো ওটাই বললাম যে এটা ওর একটা, মানে এটা ওর চারিত্রিক বৈশিষ্ট্য, ওর অনেকগুলো চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এটা একটা, ও যতটা তাড়াতাড়ি গরম হয় তত তাড়াতাড়ি ঠান্ডা হয়, খুব ভালো। হ্যাঁ, এবং ঠান্ডা হওয়ার সেগুলো অ্যাডভান্টেজ নাই সবগুলো, সেটা বলো। এবং আরে অ্যাডভান্টেজ কেন নেব? হ্যাঁ ওটাকে অ্যাডভান্টেজই বলে, অ্যাডভান্টেজ নেবা বলে, আরে আমি কি আশ্চর্য, এটা হচ্ছে তোমার গুণটা সমাদর করা। ঠিক বুঝে গেছে কি বললে কি হবে, কিসে খুশি, জি তাই তো? মাথা গরম হয়ে গেলে। আচ্ছা তাহলে বলছি তোমার তো ওগুলো কেনা হয়নি না? চুপ,
এবার আমার তোমার তো ওগুলো, হ্যাঁ ওগুলো কিনে নিতে হবে, আবার তো টাইম আসছে এই সেই, মনে হয় খুঁজে খুঁজে বার করে কি কি কেনাকাটা বাকি আছে। তখন ওই মাস যে সিসিডিতে কিনে দিয়ে শুরু করেছিল, এটা মোটামুটি সারা জীবন গৌরবটা এইভাবেই কিনে দেওয়ার দিয়েই চালিয়ে যাবে। আমরা সিসিডি স্মৃতিসৌধ হিসাবে আমরা ওখানে একটা মানে নিজেরা আর কি ফ্ল্যাট নেয়ার আর কি নিয়েছি রিসেন্টলি, তো যেটা আমরা দুজন মিলে, কিন্তু সিসিডিটাই এখন উঠে গেছে। সিসিডির কাজ ওইটুকুই ছিল, আমাদেরকে মিলিয়ে দেওয়া, তারপর সিসিডি গন। সিসিডি ভাবছে বাবা দূরে থেকে 10 বছরে এত ঝামেলা আমাকে নিয়ে, এবার যদি কাছাকাছি চলে আসে এবার আমার সিসিডি এমনি উড়ে যাবে, তার থেকে আমি নিজেই আগে উঠে যাই। কিন্তু আমাকে একটা কথা বলো, কে মানে ডেটস মানে ওই যে কিছু জিনিস থাকে, মানে ডেট থাকে কিছু, বা কিছু জিনিস দেওয়া থাকলে কে ভুলে যায় দুজনের মধ্যে সবচেয়ে বেশি, মানে এই ক্ষেত্রে? অ্যাকচুয়ালি না, আমরা একে অপরকে ভীষণ কমপ্লিমেন্ট করি। মানে এরকম হয়, আমি যদি কিছু ভুলে যাই ওর কিন্তু সেটা অদ্ভুতভাবে মনে থাকে, আবার ওর যদি কিছু ভুলে যায়, ও যদি কিছু ভুলে যায় আমার সেটা অদ্ভুতভাবে মনে থাকে। মানে ওইভাবে যে একটা হয় না যে ও প্রচন্ড মনে রাখে আমি ভুলে যাই, এটা একদমই নয়। আর সত্যি কথা বলতে আমাদের ডেটস বলতে গেলে খুব কম ডেটসই আছে, কারণ আমরা দুজনেই মনে করি যে না, মনে করি না, কারণ ওই বছরে একটা দুটো ডেট ছাড়া তো সেলিব্রেট করার সময় নেই, যার জন্য সেগুলো সেলিব্রেট করা হয় না, ওটা হচ্ছে আসল কথা। তোমার কথাটা চাপিয়ে দিলেই হয়ে যাবে নাকি গৌরব দা? বলো, দেখো, শোনো। কারণ ও ভ্যালেন্টাইন্স ডে দিনও সময় নেই, রোজই ভ্যালেন্টাইন্স ডে, আলাদা করে সেলিব্রেট করার কি আছে? এক্স্যাক্টলি তাই। আজকে রোজ ডে, আরে রোজই তো রোজ রোজই এত সুন্দর করে মানে বলে দেবে, কি বলবে তখন, এটাই হচ্ছে ব্যাপার। দূর আমার এখন আর মানে সত্যি কথা বলতে এটা কেন করলে না, ওটা কেন করলে না, আমার নিজেরও সময় নেই সত্যি কথা বলতে। বিয়ের দিনও না বলে, আরে রোজই তো বিয়ের দিন, বিয়ে করাই যায় রোজ দিন, বিয়ে করছি তো রোজ। এরকম ভাবে তো 10 বছর তো তাই হয়েছে যে এই তো আজকে হ্যাঁ বিয়ে তো আমরা করতেই পারি, সেটা তো কোনো ব্যাপার না, করছি না ওই আর করছি না, ওই যে প্ল্যানিং ঠিক বললাম আছে। না। আর ওর সবেতেই আচ্ছা ঠিক আছে হচ্ছে হবে, আর এত লেটু মানে আরে ফ্লাইট মিস হয়ে যাবে, যাচ্ছি প্রচন্ড এরকম মানে, আর আমার সবেতেই তাড়াতাড়ি, মানে আমি 4 ঘন্টা আগে এয়ারপোর্টে গিয়ে বসে আরে আমি থাকি। একটু অ্যাটিজ করি, উল্টো হয় না না ও প্রচন্ড। আমি আরে কোথাও যাওয়ার হলে আমি সেজে গুজে দাঁড়িয়ে থাকি, ওর হয় না তখন, ও দেখছি আরে ডিসাইডই করতে পারছে না কি জামা কাপড় পরবে। আমার তো ওটাই চিন্তা যে বিয়ের দিনে গেলো আমি সেজে গুজে পৌঁছে গেলাম, তুমি গিয়ে গুছিয়ে টুচিয়ে দিয়ে তারপরে একেবারে দুজন মিলেই মণ্ডপে হাত হ্যাঁ সাপোর্টিং দেখি কিছু পাত্র রেডি রাখতে হবে, যদি লগ্ন পেরিয়ে যায় আমাকে তো লগ্ন পুষ্টে আমি হতে পারি না। শোনো, বড় রিস্ক কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ের দিন অবধি কিন্তু একটা বড় চাপ আছে, ঠিক আছে গৌরব দা? সেদিন আর দেরি করো না না কিন্তু। না, সেদিন তো দেরি করলে জীবনে অনেক কিছু দেরি হয়ে যাবে। আমি এখন ওকে ভয় ডাকে কিছুই করি না, মা আসবে না, আচ্ছা ঠিক আছে আমি অন্য পাত্র ডেকে বিয়ে করে নেব, তাতেও চাপে কুল। হ্যাঁ ওরা ঠিক আছে, দেখো কতদিন সংসার করতে পারো, কারণ ও তো জানে মেনলি আমার মধ্যে কি সমস্যা, আমার তো দুদিনের বেশি মনে হবে না না এর এই প্রবলেম আছে, এর এই প্রবলেম আছে, হবে না, মানে আমি একটু বেশি না কুচু খুঁতখুঁতে ক্রিটিক্যাল, হ্যাঁ এটা ঠিক না, না না এটা ভালো না, তখনই ক্যান্সেল। তো এই মানে এন্ড অফ দ্য ডে মনে হয় যে না ঠিক আছে ওই আর কি। আচ্ছা না, এখন এতক্ষণ অনেক কথা শুনলাম, একটু দুটো করে গুণ বলো যেটা দুজনের ভালো লেগেছিল, মানে তোমার গৌরবদাকে দেখে এবং গৌরবদার তোমায় দেখে, এবং দুজনের যে দুটো জিনিস ভালো লাগে না, মানে হতে একটা যেমন লেট করে আমি শুনেই নিলাম, তো এরকম একটু শুনি। ফার্স্ট গৌরবদা যাক, কম কথা বলে যে সে যাক আগে, ফার্স্ট শুনি তৃষা ততক্ষণে ভাবুক। ওর দুটো গুণ যদি বলি, একটা তো আমি বললাম, একটা হচ্ছে যে যতটা তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, এবং ঠান্ডা হওয়ার পর যে কম্প্যাশনটা আমি পাই, যে মানে কি বলবো, যে যেটা বলে না কাছে টেনে নেওয়া, সেটাই তো বলছি, সেই মানে কাছে টেনে নেওয়া এবং যে কম্প্যাশনটা, সেটা সত্যি ভীষণ, তখন মনে হয় মানে যতটা মানে পারদে ঝগড়াটা ওঠে তার থেকে অনেক বেশি পারদে কিন্তু এই মানভঞ্জন পর্বটা চলে, আর সেটাও খুব ভালো একটা গুণ। আর সেকেন্ড গুণ হচ্ছে প্রচন্ডভাবে সাপোর্টিভ, মানে আমি সত্যি কথা বলতে ওর জায়গায়, এটা আমার মনে হয়, আর ওর জায়গায় অনেকেই যদি থাকতো, আমি মানে এটা বলতে আমার কোনো অসুবিধা নেই, আমি যেভাবে আমাদের রিলেশনশিপে ইনিশিয়াল ফেজগুলো কেটেছে, যা স্ট্রাগলের মধ্যে দিয়ে আমি গেছি, মানে প্রচন্ডভাবে স্ট্রাগল, মানে আজকে আমি যে জায়গাটা বিলং করি তার অনেকটা কৃতিত্ব কিন্তু ও, মানে এবং কারণটা আমি বলি, কারণ হচ্ছে অনেক জায়গাতে আমার নিজের মনে হয়েছে যে আমার এই পোটেনশিয়ালটা যে এক্স্যাক্টলি আছে সেটা আমি বোঝার আগে ও বুঝতে পারে, এবং সেক্ষেত্রে ওই বলে না একটা পর্যায়ে তো কোথাও পুশ করতে হয়, তো সেই পুশটা ওর তরফ থেকে প্রচন্ডভাবে সাপোর্টটা আমি পাই, এবং সেই জন্যই আজকে আমি অনেক চেঞ্জেস করেছি, মানে আমি একটা প্রপার জায়গায় বিলং করতাম, সেটা থেকে হঠাৎ করে মধ্যখানে ছেড়ে একটা আনসার্টেন জায়গায় আসা, সেখানেও
ট্রায়াল এন্ড এরর করতে করতে আবার এই যে জার্নিটাতে এই যে থ্রু আউট সাপোর্ট এবং 10 বছরে এমন অনেক কিছু ঘটেছে যে যার জন্য হয়তো আমাদের সত্যি কথা বলতে আজকে আমরা দুজনে বসে একসাথে ইন্টারভিউ দিতে পারতাম না, বাট অনলি বিকজ অফ হার, যে ও কিন্তু ব্যাপার সত্যি কথা বলতে সম্পর্কটা টিকিয়ে রাখার অনেকটা সিংহভাগ দায়িত্বটা ওর নেওয়া। আর একটা হচ্ছে যে মানে না, আর একটা কথা হচ্ছে যে আমি সত্যি কথা প্রজাপতি এসে গেছে। আরে বিয়ে তো আর একটা যেটা বলতে চাই, জাস্ট অ্যাডিং টু দিস পয়েন্ট, যে ও প্রচন্ড না মানে হয় না ভীষণ আপন করে নিতে পারে। মানে আমার বাবা মাকে এবং আমার পুরো পরিবারকে, আমি আর নেই তাদের সাথে, মানে এখন চিসাই সব, মানে বাড়িতে কি মানে কিছু একটা হলে আগে ওর কাছে খবর আসে, আগে কিছু মানে কোন বাড়িতে কিছু আগে যেটা হতো কি মানে ইম্পর্টেন্স লেভেলটা আমার থেকে এখন সরে গিয়ে পুরোটাই ও নিয়ে নিয়েছে, এবং সেটা ওর গুণ। এটা এমন নয় যে ও ছিনিয়ে নিয়েছে, এটাও জাস্ট ওর ভালো গুণে অ্যাচিভ করেছে। শি ইজ ভেরি লাভেবল আ পারসন, আর সেইটা না মানে কোথাও ওকে না ভালোবেসে থাকা যায় না। সো এইগুলো হচ্ছে গুণ। দোষটা না, দোষ বলবো না, এই আছে কিছুটা যে বলে দিলে এটা থেকেই ইশারা। আজকে আমি তোমাকে ফ্রিডম দেব, তুমি বলো বলো বলো, কোনো অসুবিধা নেই, অনেক প্রশংসা করো। দোষ হচ্ছে দোষ বলবো না, আরে দোষী কোনো ব্যাপার না, একটা হচ্ছে কোনো ব্যাপার না। ধর এরকম হলো, আমি ভেবে চিন্তে একটা কিছু এরকম একটা কিছু ভাবলাম, প্ল্যান বা কিছু একটা ভাবলাম যে এরকম ভাবে ব্যাপারটাকে এইভাবে প্রেজেন্ট করা যায়, এইটা হলে আমি এসে দেখলাম পুরো ব্যাপারটা উল্টো। মানে ধর এই আছে, এই যেটা বললাম মানে এই আছে ইনস্ট্যান্ট চেঞ্জ, ইনস্ট্যান্ট, মানে তুই বুঝতে পারবি না যে কিভাবে ব্যাপারটা ঘটে গেল, মানে তুই হয়ে যাবি। এটা কেন এনেছে মানে কালকে জিনিসটার পছন্দ ছিল, আজকে আমি নিয়ে এসে ভাবলাম সারপ্রাইজ দেবো, আপ্লুত হয়ে যাবে আমাকে, মানে সে আমাকে মাথায় তুলে রাখবে, এটা এখন আর ভালো লাগছে না। আমি তো তখন আমি নিজেকে আই জাস্ট টার্ন করি, মানে ক্যামেরা অ্যাঙ্গেলে বলছি সরি, আমি মাঝে মাঝে না কথার মধ্যে ক্যামেরা চলে আসে, হঠাৎ করে আমি টার্ন করে অফ ভয়েসে বললাম যে ভগবান তুমি, বলে না যে ভগবান তুমি আছো, ওই জন্য এখনো অব্দি আর যাই হোক 10 বছরে এই কথাটা আমাকে কোনোদিন বলেন না, তোমার ভালো লাগছে না, এটাই বোঝা আসল জায়গায়। সেটাও বলেছি, কিন্তু পরের মুহূর্তে আবার মনে হচ্ছে না ঠিক আছে, আসলে না আমি একটু মুডি, যারা আমার খুব ক্লোজ জানে, হ্যাঁ বেশি না, ঠিক আছে ওই একটুতেই 10 বছর কেটে গেছে, হ্যাঁ আবার কি। তো আমি একটুখানি মানে ওই আর কি একটুই মুডি, মানে এই ভালো এই খারাপ, কিন্তু সেটা মানে এটা আমার নিজের আর কি সমস্যা। আমি বাড়ি স্পেশালি ওর সাথে মা দিদি এদের সাথে একটু মাঝে মাঝে মিসবিহেভ করি, আবার ওই আর কি ইনস্ট্যান্ট ঠিক হয়ে যায় পুরো ব্যাপারটা, নিজেই যখন ফিল করি তার ডাবল রিটার্ন দেওয়ার চেষ্টা করি, যার জন্য ব্যাপারটা ব্যালেন্সড। ওর মার সাথে বেসিক্যালি এটা মানে আমার খুব শাশুড়ি মার সাথে এটা আমার দারুণ। আমার মা ফোন করে বলে, আমি জিজ্ঞেস করি হ্যালো আজকে কি তাপমাত্রা কিরকম, মা বলে হ্যাঁ আজকে মোটামুটি সকাল থেকে প্রচন্ড ঝামেলা চলছে, তো আজকে একটু সামলে। কিন্তু আবার ও মা একদিন ফোন করে আমাকে বলে হ্যাঁ হ্যালো বলছি যে মেয়ের মাথা ঠিক আছে, হ্যাঁ মেয়ের মাথা এখন গরম থাকে, এই চলে মানে ওর মা এখন সবাই জানে, মানে ওর মা বাবাও ফোন করে কি রে বাবু মেয়ের মাথা ঠিক আছে তো, মানে এই আমার মাথাটা ঠিকঠাক নিয়ে আর সবাই খুব ভয় পেয়ে যায়। আসলে আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড, মানে আমি পরিষ্কারভাবে বলে রাখি কথা, মানে ওকে যেমন কিছু বলে মুখের উপর বলে দিই, আমার মনে হয় যে মন রাখতে না, আর যার সাথে সারা জীবন থাকবো এক ছাদের নিচে তার সাথে তাকে মন রাখতে এরকম মিথ্যে কথা বলতে পারবো না, মানে আমি এটা এমনি পারি না, ওই বেকার ওটা নিয়ে আবার চলবে, আমি ওই ব্যাক অফ দ্য মাইন্ড হয় বাবা অত কথা রাখার জায়গা নেই মাথায়, সত্যি কথা বলতে, মানে গান গাইবো কাজ করবো না অত কিছু রাখবো মাথায়। তো আরো এমন কিছু কাণ্ড মানে করে, যেমন আমি ওকে বলছি যে যেমন আজকে বলছিলাম তুমি অনলাইন এটা অর্ডার দিয়ে দাও, ওটা কিন্তু আমাদের বিয়ে পারপাসেই লাগবে, দিচ্ছি অফিস যাই আমার একটা ডিসকাউন্ট কোড আছে করে দিচ্ছি। আমি আরে ওদের দেবে না, আরে 2 দিনে দিয়ে দেবে, ঠিক আছে আজকেই সকালেটারই অশান্তি হয়েছে আর কি, সেটা ওটা না 15তে দেবে, 13তে লাগবে। এবার ও কি করলো সেটা ক্যান্সেল করে রিশিডিউল করে আরো সেখানে এক্সট্রা টাকা দিয়ে ওই ঝামেলাটা যাতে না হয় তার জন্য ওটা 13তে মধ্যে চলে আসবে। আরে শান্তিপ্রিয় করতে গিয়ে তো শান্তিপ্রিয় মানুষ তো, আর এদিকে যে একগাদা টাকা যে বেরিয়ে গেল, ঠিক টাকা বেরোলো ঝগড়াটা তো মিটলো। আমি ভগবান আমি তো মানে এইভাবে যদি তুমি টাকাগুলো ফালতু খরচা করো তাহলে তো আমাদের সেভিংসই হবে না। আমি একটুখানি একটু সেভিংস করব, একটু প্রপার ওয়েতে খরচা করব, মানে খরচা করতে খুব ভালোবাসি, আননেসেসারি বাজে খরচা করি না। কারণ দেখো আমাদের যেটা প্রফেশন, আমরা তো গভর্নমেন্ট জব করি না, অ্যাটলিস্ট আমি করি না, তো আমার মনে হয় যে কোথাও গিয়ে একটু সেভিংস করলেও ভালো। আর বাবা মা সব, আমার বাবা যেহেতু গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন তো সবসময় বলে না তোরা বেকার খরচা করিস না, তোদের প্রয়োজন টাকা পয়সা, তো সেই দিক থেকে। আর ও ঝগড়া মেটানোর জন্য, শান্তিপ্রিয়তা রাখার জন্য আননেসেসারি টাকা খরচ করে। সেটা আগে শুনলেই হয়েছে, যেটা এটা দরকার ঝগড়াটাও হতো না। বুঝেছি, এইবার তোমার টার্ন। গুণ দুটো
আমি একটু হ্যাঁ বলো আমি একটু শুনতে ওর চাই বিশেষ ভাগ্যে জোটে না, বুঝলে তো এই গুণ ফোন শোনার। ও সারাদিন বলে সেই বলে দিয়েছে, হ্যাঁ মনের মতো লাইফ পার্টনার এত ভালো। না, আমি গুণটা, আচ্ছা আমি দোষটা আগে বলি, যেটা আমি কথা মানে শুরু করেছিলাম। হ্যাঁ, সেটাই বলো। ওটাই দোষটা শোনো। ভালো বলতে পারে আসলে কোনটা চট করে মোটেও না। বলো 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 না, দোষ হচ্ছে আমি আগেই বলেছি যে ওর সব ব্যাপারে একটু লেটু আর কি, মানে লাস্ট মোমেন্ট, যেটা আমার একদম ভালো লাগে না। মনে হয় যে ওটা আরেকটু ওয়ার্কআউট করলে আগামী দিনে ওকেই কম বকাঝকা খেতে হবে আমার থেকে, ওর জন্যই ভালো সেটা। আর একটা হচ্ছে ও মানে, আর দোষ কি আছে? কিছু গৌরব দা না আমি তো সারপ্রাইজড হচ্ছি জানা আছে আছে বার করো আমি মনে করিয়ে দেবো না না, এটা একটা আছে। আরে আমার তো ওটাই প্রবলেম, ভুলে যাই তো ওর রাত পেরিয়ে গেলে দোষ গুণ সব। তো এটা একটা দোষ, হ্যাঁ ওর লাস্ট মোমেন্ট সব কিছু, হ্যাঁ এটা যেটা ভালো কথা মনে করেছে, লেট করে লাস্ট মোমেন্ট সব কিছু মনে পড়ে। আর নাম্বার 2 হচ্ছে ও মাঝে মাঝে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে যায়, মানে আননেসেসারি। মানে যেটা একটু আগে বলছিল যেটা এটা কিছু একটা সুন্দর জিনিস দিতে গেলে সেটা অপছন্দ হয়ে গেল। হ্যাঁ এমন সেটা কি নিয়ে আর মানে ও ভাবে এটা ঠিক আছে, কিন্তু এমন সারপ্রাইজ দিতে গেল আমাকে। ধরো আজকে আমি একটা জায়গায় দাঁড়িয়েছি একা, ও জানে যে ও আগে পৌঁছলে আমি সারপ্রাইজড হয়ে যাবো, এই হয়ে যাবো সেই হয়ে যাবো। ওমা ওই এসে পৌঁছেছে না, উল্টে ফোন করছে, আমি না আসছি, তুমি একটু দাঁড়িয়ে থাকো কিছুক্ষণ। আমি হচ্ছে যে চাপ বাবা, মানে কোথায় আমি এক্সপেক্ট করছি যে ওই গিয়ে দাঁড়িয়ে থাকবে, তা না ও এমন লাস্ট মোমেন্টটা বেরিয়েছে, জ্যামে ফেসেছে, তুমি একটু দাঁড়াও আমি আসছি। হ্যাঁ, তো এটা ছাড়া আমার আর আস্তে আস্তে মনে হয় না আর কিছু, না কিছু নেই। এটা ঠিকই, মানে আমার দিক থেকে আজকে আমার কলারটা পরা উচিত ছিল, আমি কেন কলার জামাটা পরলাম না, দোষ খুঁজে পাচ্ছে না। ভাবা যাচ্ছে না ভাই। আসলে আমি নিজেই অত চুপচাপ থাকে না, আমি নিজে এত কথা বলি, আজকে মনে হচ্ছে যে নিজেকে একটু চুপ থাকা দরকার ছিল, মানে নিজে এত বক বক করি না, বুঝতে পারি না কি বলে যায়। গুণ তো বলবোই, গুণ মানে আস্তে আলাদা করে বলার কিছু নেই। দুটো জিনিস যেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে, আর যেটার জন্য আমি বিয়েটা সিদ্ধান্ত নিয়েছি, যে ও আমাকে প্রচণ্ড সাপোর্ট করে, মানে আমার যে কোনো ডিসিশন ও খুব রেসপেক্ট করে। সেটা যেরকম, আমি যদি রাত করে বাড়ি ফিরি, বন্ধুদের সাথে পার্টি করি, বা আমি শোতে গেলাম, যা ঠিক আছে আফটার পার্টি করছে এই করছে, ও বলে যে তোমার যদি ঠিক মনে হয় এটা, তাহলে ঠিক আছে, ইটস ওকে। তো এটা মানে এই প্রচণ্ড সাপোর্টিং, আর ওই বিশ্বাস আর ভরসা জায়গাটা আর কি সবসময় দেয় আমাকে। আর ওই আমি যা বলি হাতে হ্যাঁ মিলিয়ে দেয়, ওর চেয়ে বড় গুণ বোধহয় ওটা মানে সব মেয়েরাই চায় যে সব সময় হ্যাঁতে হ্যাঁ মেলে না, মানে মানে লজিক্যাল ইনিশিয়ালি না বললেও তারপরে সেটা হ্যাঁই হয়ে যায় আর কি। এরকম সত্যি কতজন ভাবছে যে সত্যি এক্স্যাক্টলি, মানে সত্যি কথা বলতে ও ভালো বয়ফ্রেন্ড কিনা সেটা আমার ডাউট আছে, কিন্তু অ্যাজ আ হাজব্যান্ড ওর থেকে বেটার অপশন সত্যি হয় না, মানে এত কেয়ারিং আর মানে এত সাপোর্টিং, যেটা প্রচণ্ড রেসপন্সিবল। মানে আমি না থাকলেও এমন না যে, আর আমি তো খুব ফ্যামিলিয়ার, মানে আমিও চেষ্টা করি, তো আমি না থাকলেও আমার ফ্যামিলিকেও যেভাবে আমার মতো করে আগলে রাখে, তো আমিও চেষ্টা করি ওর ফ্যামিলিকে সেই জায়গাটা দিতে। মানে ডেফিনেটলি আমাদের সময় খুব কম, দুজনেই এত ব্যস্ত থাকি, তার মধ্যে দেখো আর ফ্যামিলির লোকজনরা খুব সাপোর্টিং, যার জন্য হয়তো সব কিছু মিলিয়ে জিনিসটা পসিবল হয়েছে। আর হ্যাঁ, মানে আমাদের সম্পর্কে অনেকটাই ফ্যামিলি ওরিয়েন্টেড, কি আর কারণ হয়তো ছোটোখাটো কারণে বা যে কারণে ঝগড়া অশান্তি হয়েছে, হয়তো ব্রেকআপ হয়ে যেতে পারতো, কারণ জাস্ট মুখের কমিটমেন্ট যে চলো বিয়ে করবো আমরা কোনো একটা দিন, কিন্তু বাড়ির লোকরা এত ইনভলভড, মানে ওর সাথে আমার বিয়েটা না হলে আমার বাবার হার্ট অ্যাটাক হয়ে যাবে, মানে ভাবতেই পারে না। মানে গৌরবকে জামাই একদম না, জামাই তো থেকেও বড় কথা ছেলে, মানে আমার দিদির ফ্যামিলি, আমার জিজু, গৌরবন্ত প্রাণ, এরকম আমাকেও চায় না। আর ওর বাড়িতেও পুরো মামা নেই, তুই না আসলে হবে না, মানে স্পেশালি ওর বাবা আর কি, মানে একটু শরীর খারাপ হলে খবর নেয়। মানে আমি খুব লাকি যে এরকম একটা শ্বশুর বাড়ি আর কি পাচ্ছি, আমি সত্যি খুব লাকি। এই সময় সত্যি একটা বড় ব্যাপার যে অনেকেই বিয়ের কথা ভাবতে ভয় পায়, কারণ দুটো ফ্যামিলি ইনভলভড হওয়া মানে আরো এতগুলো মানুষ জীবনে, সেটা ভয়ের, এবং সেটা সেটাই ওকে তোমাদের জন্য ভালো। অনেকে ওকে এই কথাটা এটা আমাকে বলেছে। অনেকেই বলেছে যে বিয়ে করছি সেই, কিন্তু হয় না যে তুমি যাদের সাথে থাকো তাদেরকে বুঝতে পারো। আর স্পেশালি যেটা আমাদের প্রফেশনে হয়, যে গান বাজনা, রাত করে ফেরা, শুট থাকা, টাইম না দিতে পারা, একদম টিপিক্যাল ঘরের বউ হওয়াটা খুব ডিফিকাল্ট। তো সেই জায়গা থেকে মানে ওর বাবা মা এতটাই সাপোর্টিং, মানে ওরা মেয়ের মতো ট্রিট করে, যে ওকে যেমন ছেড়ে দিয়েছে আমাকেও, মানে ছেলে বুঝে নেবে বাকিটা, মানে এরকম ব্যাপার।
তো বড় বোধহয় আর কিছু পাওয়ার দরকার নেই। হ্যাঁ মানে এখনো পর্যন্ত সব ঠিকঠাক আছে, আর জানি না ভবিষ্যতে কি হবে। অ্যাটলিস্ট আমরা আমাদের দিক থেকে চেষ্টা এই করব। যে ভবিষ্যতে এই হবে। তুমি কি চাও না তোমার সাথে বন্ধুত্বটা আমাদের থাকুক? চাও নাকি? আমাদের 10 বছর লেগেছে বিয়ের প্ল্যান করতে, তো এখন অনেক কাজ বাকি। ভাবে আমাকে মানে দেখে পারলে ছুড়ে দিত আমার গায়ে। ও বাবা, এখন দুজনের সঙ্গে সময় কাটানো কাজ, তারপরে তো ওইটা আমি জাস্ট এমনি না আর কি। এখন অনেক কাজ বাকি, একদম sorry। এখন অনেক কাজ বাকি এবং কাজটা ভালো করে করা, ওর অনেক কিছু অ্যাচিভ করা বাকি। আমি যেগুলো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে মানে একটা কথা আমার, যেটা ওকে পার্সোনালি ওর স্ট্রাগল বা জার্নিটা তো আমি খুব কাছ থেকে দেখেছি। একটা কথা কি, ও অনেক কিছু ডিজার্ভ করে, সেটা ও এখনো পায়নি, এবং ও কিন্তু এরম মানে মানে সেইটা ও যেন অ্যাচিভ করতে পারে, সেই সময়টুকু এবং সেই সাপোর্টটুকু সবসময় আমি ওকে দিতে চাই। সেটার জন্যই বলছি যে এইগুলো ওকে ওকে এখনো অনেক কিছু অ্যাচিভ করতে হবে, অনেক কিছু ওকে পেতে হবে, ওকে অনেক she has to attain lot of heights and she has to fly high. সো তার জন্য যতটুকু প্রয়োজন সময়, অবভিয়াসলি ওর ডিসিশন, আমি সবসময় বলেছি, ও যেটা বললো ডিসিশন রেসপেক্ট করে, আমি জানি ও রাইট ডিসিশনই নেবে, ও খুব একটা ভুল ডিসিশন চট করে নেয় না। ওর লাইফের প্রচুর ডিসিশন আমি দিয়ে দিয়েছি, তো দিয়ে ফলস খাইনি সেগুলো, যার জন্য এখন আর রিস্ক নেয় না। না বাবা, যেটা ভালো ভাবো সেটাই করো। মানে ও কোথাও গিয়ে কোম্পানি সুইচ করা বা এটা করবো সেটা করবো, আমি জানি জাস্ট এক্সপ্লোর করো। মানে আমি অলওয়েজ এক্সপ্লোর করতে ভালোবাসি, যে বাইরে না বেরোলে, কারণ আমি নিজে একটা স্মল টাউন গার্ল। আমি কলকাতাতে এসে ভুলভাল বাসে উঠে পড়তাম, উল্টো দিকের মেট্রোতে উঠে পড়তাম, খুব হ্যাপাজার্ড লাইফ কাটিয়েছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এখন প্রো হয়ে গেছি, আমি জানি যে আমি চোখ বন্ধ করে ঠিকঠাক রাস্তায় যেতে পারবো। তো এক্সপ্লোর করাটা খুব ইম্পর্টেন্ট। তো যার জন্য ওই জিনিসটা আমরা সবসময় দুজনকে বলি, না আমাদের এখন প্রচুর কাজ করতে হবে ভালো করে আগামী দিনে। জাস্ট বিয়ের জন্য আমরা 4-5টা দিনই ব্রেক নিচ্ছি। মানে আমার বিয়ে 2 দিন পরও আমার ইন্টারন্যাশনাল শো ট্রিপ আছে। হানিমুনটা এই মুহূর্তে হবে না, হানিমুনটা একটু পরে হবে, কারণ কাজের একটু চাপ চলছে, কারণ স্পেশালি ওর মার্চ পর্যন্ত আমার খুবই প্রচণ্ড চাপ, মানে শো কাজ কর্ম সব মিলিয়ে। তো ইচ্ছা আছে মার্চের দিকে একটা পাহাড়ের প্ল্যান করব কিছু একটা, আইদার কাশ্মীর নলে হিমাচল, তবে দেশের মধ্যেই হবে। এই বছরটা কোভিডের জন্য আমরা ইন্টারন্যাশনাল ট্রাভেল করছি না। বাস আপাতত এইটুকুই প্ল্যান। যেতে পারো, সিকিম তো ঘর বাড়ি, মুডও পেয়ে যাবে সঙ্গে। হ্যাঁ, ওই ড্রাইভারকে খুঁজে বলতে হবে যে আপনি সহি বলা থা, আপনি একদম। তারপরে ড্রাইভারটা যে কথাটা বলেছে ওটা তো মিউট করে গেলে। ড্রাইভার বলেছে যে জানেন তো, এই কথাটা বলার পরে একটা আমাদের এরকম পাহাড়ের খাড়ি মানে বাঁক দিয়ে যাচ্ছিলেন, আর পাশটা প্রচুর একটা নিচে একটা খাদ। তো বলছে যে জানেন তো, 2 দিন আগে এখানে একটা কাপল, মানে একটা মানে কোনো কি বলেছিল, একটা মেয়ে বোধহয়, একটি ছেলে একটি মেয়ে তারা সুইসাইড করেছে ঝাঁপিয়ে। তার কারণ হচ্ছে যে ছেলেটি মানে মেয়েটির অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যায়, এবং ছেলেটি বেসিক্যালি তাকে ভালোবাসে, বাড়ি থেকে মেনে নেয় না। 3 জনে গাড়ি নিয়ে জাস্ট জাম্প করেছে ওইখান থেকে। ওটা তো শুনে মানে 3 জনে মানে হচ্ছে যে এই ছেলেটি, এই আবার যে মানে এই মেয়েটির সাথে যে ছেলেটির বিয়ে ঠিক হয়েছিল, তো সে এবং এই 3 জনের মানে। আর তার কিছুক্ষণ আগে আমাদের ঝগড়াঝাটি হয়েছে, এইসব কোইন্সিডেন্ট। আমি ওকে বললাম, দেখলে তো কি করব, আমি পড়বো না। তো বলছে না 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 না, কোনো ব্যাপার না, ঠিক আছে। মানে মেমোরেবল ট্রিপ ছিল সেটা। ঠিক আছে, তাহলে একটা সিকিম হবেই। ফার্স্ট হানিমুন না হোক, সেকেন্ড থার্ড হতে থাকবে, ওটা নিয়ে কোনো চাপ নেই। কিন্তু এই যে আমাদের এর পরের কি গল্পটা হবে, মানে বিয়ের পরে কেমন চলছে, সেসব পরে আমরা জানবো। তখন আমি এমনি পার্সোনালি জানবো, আপনাদেরও জানানোর চেষ্টা করব। কিন্তু একটা কথা লাস্ট, আমি মানে যেহেতু শেষ করব, শেষে আমি গৌরবদার থেকে একটা জিনিস, মানে আমি তৃষাকে বলুক কিছু একটা, আমি এটা চাইবো। অনেকদিন যেটা বলা হয়নি, ধরো ছোট্ট কোনো কথা বা যেটা বলতে ইচ্ছা করে বলা হয় না সময়ের জন্য, কাজের জন্য, এবং তৃষা বলতেও পারে, সেটা গানে গানেও শোনাতে পারো। সেই গানটাও হতে পারে যেটা শুনে রেখে তেরে এসেছিল, ঠিক আছে? আমার বলতে মানে ওকে বলার এইটুকুই বলার, যেটা আমি যদি সাম আপ করতে চাই, যে একটাই কথা বলবো যে মানে she has been a pillar of my life, এবং মানে অ্যাকচুয়ালি you have been a pillar of my life, এবং তুমি কোথাও হয়তো ছিলে বলে আজকে আমি আছি, ঠিক আছে? আমার জীবনের অনেকটা ইম্পর্টেন্ট পার্ট তুমি, সেটা আশা করি তুমি তো নিজে ফিল করতে পারো। আর এভাবেই থাকো, এভাবেই আমরা একটু ওই হাসি মজা প্রেম ভালোবাসা অশান্তি করে ওই শপিং, হ্যাঁ শপিং ঘুরে বেড়ানো করে পাগলি তোমার সঙ্গে কাটাবো বাকিটা জীবন। ও বাবা, এইসব বেশি রোমান্টিক দুজনের মধ্যে, এটা জানা হয়নি।
এটা আমি এক্সপ্রেস করতে পারি না সেরকম, বাট মানে কোথাও গিয়ে ও অনেক বেশি আর কি রোমান্টিক, মানে আমার একটু মুডে আসতে টাইম লেগে যায়, আমি এরকমই। মানে বুঝেছি, মানে ওই ওরকম মানে সব সময় এই কথা বলা, মানে এইভাবে প্রকাশ করাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটুখানি ও ইন্ট্রোভার্ট, বাট মানে কোথাও গিয়ে ও আর কি মানে তাও অনেকটা বেশি আর কি গুছিয়ে বলে টাইম পেলে, খুব সুন্দর লেখেও, আগে তো লিখে টিখে দিত, এখন আর সেটাও লেখে না, এখন খালি আমার মেল করতেই বিজি হয়ে যায়। এখন আসলে এত স্ক্রিপ্ট লিখতে হয় আর সেই ওই জন্য ঠিক আছে না, তাও মাঝে মাঝে কিছুদিন থেকে একটা লিখে পাঠালাম, সেটা এই তো তাহলে? কিছুদিন আগে। হ্যাঁ ভুলে গেছি। কি? এই তো কিছু, তুমি আবার বললে আজ অনেকদিন পর লিখলে বেশ ভালো আরে লাগলো। সেটা কিছুদিন না, কিছু মাস না হয়ে না গেছে। না, মানে ওই আর কি। ওই বার দেখেছে তো, আমি কাকে বল, মানে একটু আগে আমি তৃষার দিকে তাকিয়ে বললাম এ কি, আবার ওদিক কিছু দিনটা ওর কাছে মানে কিছু মাস, 6 মাসটা হবে কিছু দিন, কিছু বলার নেই আজ। এইভাবে আমাদের 10 বছর 10 কেটেছে, বছর, হ্যাঁ, বুঝতে পারলে ভাবছি তো? 10 দিন 10 মাস হবে হয়তো, বুঝতে পেরেছি আমি। এবার লাস্ট তুমি একটুখানি কিছু গৌরব দাকে, সেটা ওই গানটাও হতে পারে যে গানটা শুনে রেগে গেছে, মনে আছে ওটা? গৌরবদা মনে আছে ওটা কোন গান ছিল? গানটা মনে আছে কিন্তু ওই গানটা ঠিক আছে, ঠিক গান আছে। ছিল হ্যাঁ ওটা তো ওই গানটা ছিল, ওই যে যারে উড়ে যারে ও বাবা, ও না 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 না, একেবারেই এখন না। তো পাখি এখন পাখি উড়ে যাক, এখন আমি চাই গান না। না বাবা গো, অন্য গান। একটা ঠিক আছে, আর একটা গান যেটা আমারই গাওয়া গানটা, মানে ওর খুব ফেভারিট গান, মানে আমার গানগুলোর মধ্যে কয়েকটা গান ওর খুব ফেভারিট, সবগুলোই, বাট যেটা খারাপ মুখের উপর বলেও দেয় এটা ভালো না বা এটা ভালো কম্পোজিশন, মানে আমরা না দুজনদেরকে খুব অনেস্ট রিভিউ দিই, যে বাইরের লোক ভুলভাল বলার থেকে অ্যাটলিস্ট আমার ফেক ব্যাপারটা একদমই নেই। না, আমরা খুব একটা মানে পছন্দ ওর করি সাথে না। আর কি ইয়ে করবো, মানে যার সাথে বাকি জীবনটা কাটাবো তাকে আমরা যদি ওই মানে আমরা ওই বন্ধুর মতো ওই জায়গাটা আছে, মানে খুব ভালো না, মানে আমাদের মধ্যে ওই বন্ধুত্বটা বেশি, মানে একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা একটা হাজব্যান্ড ওয়াইফ ব্যাপার থেকেও বন্ধুত্বটা অনেক বেশি, মানে ও আমাকে অনেস্ট রিভিউ দেয়, এটা খুব ও একটু ভালোভাবে বলে এটা এরকম হতে পারতো, আমি তো ডিরেক্ট ধর এটা ভীষণ বাজে ফালতু একদম অসহ্য খুব খারাপ দেখতে একদম ভালো না, আমি এভাবে বলে দিই। তো ঠিক আছে, আর ওকে ওর খুব ফেভারিট গান অ্যান্ড গাইছি। শুনে যাই, শুধু শুনে যাই, আর দিনগুলো গুনে গুনে যাই, বুনে যাই, কথা বুনে যাই, আর ভাবতে থাকি কবে তোকে শোনাই, যত দূরে দূরে চলি, কাছে পিঠে ঘুরে চলি, মনে হয় বলে ফেলি ভালোবাসি তোকে, ও মন তুই ভীষণ পাজি মন, কেন হোস না রাজি মন, তুই আমায় আজি দে বলে দে, ও মন কেন অন্য রকম মন, তোর চোখের ভাষা মন, হই ভালোবাসা দে বলে দে, লা লা লা। এখানে আর কিছু বলার দরকার নেই, দুজনের চোখের ভাষা কিন্তু বলে দিচ্ছি না, আমি দেখছিলাম। হ্যাঁ এরকমই থাকুক, চোখ কথা বলুক, তোমাদের সবসময় চোখের ভাষায় এরকম ভালোবাসা সব সময় থাকুক। শেষ করব, থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দেওয়ার জন্য, এবং এরপরে এই যে বিয়ের জার্নিটাও কিন্তু আমরা টলিফোকাসে দেখাবো, সেটা দেখি কি হবে, আরো কত মজা হবে সেটা জানার জন্য অবশ্যই দেখতে থাকুন টলিউড ফোকাস কলকাতা। আর আমি একটু বলতে চাই হ্যাঁ। যে আগামী 13ই ডিসেম্বর এবং 15ই ডিসেম্বর আমাদের দুটো অনুষ্ঠান হচ্ছে। তো 13ই ডিসেম্বর বেসিক্যালি আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি। টলিফোকাসের সমস্ত দর্শকদের যা বলছি যে আপনারা মনে প্রাণে আন্তরিকভাবে আমাদের আশীর্বাদ করবেন, এবং আপনারা সবাই টলিফোকাসের মাধ্যমে, অর্পিতার মাধ্যমে আমাদের বিয়েতে পার্টিসিপেট করবেন, এবং আমি মানে সেইভাবেই নিমন্ত্রণ জানালাম আপনাদের সবাইকে। অর্পিতার তো বিশেষ নিমন্ত্রণ দুদিনই আছে, কারণ ওর সাথে তো আমার এমনি কাজের সূত্রে আলাপ তো নয়, ওর সাথে আমার বহুদিনের সম্পর্ক। আর টলিফোকাসের সমস্ত দর্শকদের বলছি আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। একদমই তাই, মানে অর্পিতাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা আড্ডা সেশনে আমরা নস্টালজিক হয়ে গেছি একদম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই টলিফোকাস দেখবেন, হ্যাঁ আমাদের আশীর্বাদ করবেন এবং টলিফোকাসের সাথে থাকবেন, টলিফোকাসকে সাপোর্ট করবেন। টলিফোকাস কিন্তু খুব ভালো চ্যানেল, দারুণ দারুণ খবর পাওয়া যাচ্ছে। থ্যাংক ইউ।
টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।